বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা পূর্বের পড়ার ধারাবাহিকতায় কিছু সৃজনশীল এর গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের এই অঙ্কের মূল গল্পটা এরকম যে তিনজন মাঝি নৌকা নিয়ে তারা নদীর এক প্রান্ত থেকে এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে যাবে। তো সেক্ষেত্রে এই মাঝি তিনটার বেগ হলো যথাক্রমে একজনের 15, আরেকজনের 10, আরেকজনেরও 10, এবং এদের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় যে মাঝি সে 30 এবং 50, অর্থাৎ দ্বিতীয় মাঝি 30 ডিগ্রি কোণে এবং মানে তৃতীয় মাঝি হলো তোমার 150 ডিগ্রি কোণে নদীতে যাত্রা করেন। নদীতে স্রোতের বেগ উল্লেখ করা আছে। এখন প্রথম মাঝি যে 15 মিটার পার সেকেন্ড গতিতে যাচ্ছে, যে সেই প্রথম মাঝি যদি এই নদী পার হতে চায়, সে নদী পার হওয়ার নিয়ম করলে দুটে। একটা নিয়ম হলো যে সংক্ষিপ্ত পথটা হলো সোজাসুজি, আর একটা হলো তোমার সংক্ষিপ্ত সময়ে। এই দুইটা ভাবে নদী পার হওয়া যায়। তো সংক্ষিপ্ত পথে মানে সে সোজাসুজি নদীর ঠিক অপর পারে গিয়ে পৌঁছিবে। আমি একটু ছবি এঁকে দেখাই সংক্ষিপ্ত পথ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। মনে করো নদী এটা নদী, মাঝখানে তোমার পানি দেয়, একটু পানি না দিলে নদী আর কেমন দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এই পানিতে নৌকা নিয়ে পার হবে মাঝি। নৌকা আঁকাচ্ছি না, খালি এটা বুঝাচ্ছি পথ হলো দুটো। একটা হলো কি, এটার নাম সোজাসুজি, মানে এটা কি সংক্ষিপ্ত পথ, ঠিক আছে? আর আরেকটি আছে যে মানে এই পথে সে যাবে, তাহলে এই পথে যদি সে যেতে চায় তাহলে কি সে সোজাসুজি যদি যায়, মানে এই যে মাঝিটা এখানে নদী পার হবে, ঠিক আছে? ধরো এই মাঝি এখানে দাঁড়িয়ে আছে, এই মাঝি এখানে দাঁড়িয়ে আছে। এখন এই মাঝি যদি মনে করে যে আমি নদী পার হব, আমাকে এই নদীটা পার হওয়ার জন্য আমার খুব দ্রুত সাঁতার কেটে যেতে হবে, বা আমি নৌকা নিয়ে পার হয়ে যাব। এখন এই মাঝি এখান থেকে সে কোন দিকে যাবে, তাকে বলা হচ্ছে শর্ত, কিন্তু সে সোজা যাবে, অর্থাৎ এ থেকে বি বরাবর যাবে। এ থেকে কোন দিকে যাবে? বি বরাবর যাবে। কিন্তু নদীতে গেলে স্রোত আছে। স্রোত থাকার অর্থ হচ্ছে যে এরকম স্রোত আছে, এরকম নদীতে স্রোত আছে, এবং স্রোতের বেগও এখানে উল্লেখ করা আছে। তাহলে যদি সে এ থেকে বির দিকে যায়, তাহলে কি সে সোজাসুজি যেতে পারবে? নদীতে স্রোতে ভেসে যাবে না? জি স্যার। কারণ স্রোত তো তাকে ছাড়বে না। জি স্যার। এখন প্রশ্ন হলো যে এই ব্যক্তি চাচ্ছে যে না, আমি নদী তো ঠিকই ঠিকই পার হব, বাট আমার একটু পার হওয়ার কোনো একটা সহজ রাস্তা আমাকে খুঁজতে হবে, যে আমি কিভাবে এটি পার হতে পারি। তো আমাদের মূলত এই রাস্তাটা এখানে খুঁজতে হবে, যে এই নদীটা উনি কিভাবে পার হবে। তো একটা ওয়ে হলো যে তুমি যদি এনাকে এই রকম ভাবে এই দিকে যেতে বলো, তুমি এই দিকে যাত্রা শুরু করো, তুমি ঠিক ওখানে যাবা না, তোমাকে আবার করবে কি, স্রোত এই দিকে তাকে ধাক্কে ঠিক শেষ পর্যন্ত এই কোথায় নিয়ে আসবে? বি মাথাত নিয়ে চলে আসবে।
জি স্যার। তাহলে স্রোত যে তাকে ধাক্কা দিচ্ছে, আর এ এ স্রোতকে ধাক্কা দিচ্ছে কিন্তু এইদিকে। তাহলে বিষয়টা বোঝো, এই দুই জনের মধ্যে কিন্তু ধাক্কাধাক্কি হয়ে শেষ পর্যন্ত ওই ব্যক্তিটা এই দিক দিয়ে এ থেকে বির দিকে সে ঠিক সোজা নদীটা পার হয়ে যাবে। আশা করি গল্পটা বুঝছো। জি স্যার। তাহলে সোজাসুজি যেতে চাইলে তাকে কত ডিগ্রি কোণে বেঁকে যেতে হবে, আশা করি এখন তুমি খালি অঙ্কটা দেখলেই পারবা। এ দেখো, জি স্যার, আমি আসলে দুইটা অংশ বুঝিনি। আপনি যে বললেন একটা হচ্ছে কি সব থেকে কম হচ্ছে মানে দূরত্ব অতিক্রম করে, আর একটা হচ্ছে সব থেকে কম সময়ে যাওয়া, তো তো সব থেকে কম সময়ে ব্যাপারটা আমি বুঝতে পারিনি। সময়টা তো এখানে পড়াচ্ছি না, সময়টা তুমি বুঝবে কেমন? আমি তো এখানে পড়াচ্ছি তোমার হলো, এখন আপাতত পড়াচ্ছি জি স্যার, সব থেকে সংক্ষিপ্ত কম পথে, দূরত্ব। সংক্ষিপ্ত পথ যেটা। হ্যাঁ, জি সময়টা যখন স্যার। পড়াবো তখন তুমি বুঝবা যে হ্যাঁ স্যার এখন বুঝছি ও, সময়টা কি হবে। আচ্ছা। আচ্ছা, এখানে দেখো আগে, আগে মানে সমস্যা তো এরকম একটা না, সমস্যা এরকম নদী স্রোতের অঙ্ক আরো আছে, এবং সেগুলোতেও তুমি সেগুলোর আলোচনাতে তুমি ওইটা পেয়ে যাবা। আচ্ছা, এখন আমি আসি যে আমাকে আসলে কি বের করতে হবে। এই এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, তোমাকে বের করা লাগবে যে ওই ব্যক্তি তো আসলে যাবে হলো এই দিকে, এই যে খাড়া এদিকে, কিন্তু খাড়া এদিকে যেতে চাইলেও তাকে তো ওই দিকে তো সাঁতার কাটলে হবে না, তাকে সাঁতার কাটা লাগবে এই বরাবর। কেন? কারণ এই বরাবর সাঁতার কাটলে সুবিধাটা হলো ওই বাকি পথটুকু ধাক্কে ধাক্কে কে নিয়ে যাবে? ওই স্রোত নিয়ে যাবে। স্রোত। স্রোত নিয়ে যাওয়াতে সে তখন এই দিকে না গিয়ে এইটুকু জায়গা গ্যাপ ফিল আপ করে সে কিন্তু এই পথে চলে যাবে, এই পথে চলে যাবে। বুঝতে পারছো কি? জি স্যার। এটাই আমাকে এখন ক্যালকুলেশন করে বের করা লাগবে। তা এখানে দেখো, দিক বের করার সূত্র হলো এই যে দেখো, ট্যান ইয়ে সমান ট্যান আলফা সমান ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কজ আলফা, ঠিক কিনা? এটা জানো তো, এই সূত্র জি জানো তো? স্যার। জি স্যার। ওটা একটু মনে করে দেবো, বইয়েরটা মনে করে দেবো। এটা হলো সাইন ট্যান থিটা সমান কিউ সাইন কিউ সাইন থিটা বা সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। মিলছে কি কথা আমার? জি স্যার। তো ওটাই এখানে আর ভাবে লেখা আছে। এখন এই যে দিক, সেই দিকটা এখানে কত ডিগ্রি? আলফা না? জি স্যার। সেই আলফাই লেখা আছে। এখন এই আলফা কোণে সে সাঁতার দিছে, কিন্তু সে যাচ্ছে আসলে কি লম্ব বরাবর না? কথা জি বুঝছো কি? স্যার। সে আলফা কোণে সাঁতার দিছে কিন্তু যাচ্ছে কি বরাবর? লম্ব বরাবর। তাহলে তার ফাইনাল অপশন থাকিচ্ছে কিন্তু এটা। জি স্যার। এখন আমি বলবো যে এই জায়গাতে এটাকে ট্যান থিটা হিসেবে লিখবা। কি হিসেবে লিখবা? ট্যান থিটা হিসেবে লিখবা, আলফা লিখবা না, এখানে থিটা লিখবা। থিটা লিখলে তোমার এই দিকে মিলবে, এই যে এখানে আলফা লেখা ঠিক আছে, অর্থাৎ ওইখানে যে ছবিটা আছে এই ছবির এই কোণটুকু হলো থিটা। কথা বুঝছো কি? আর টোটাল কোণ হলো আলফা, কাজে এখানে আলফা লেখা ঠিকই আছে, এই এই জায়গায় যে আলফা লেখা এটা ঠিকই আছে। আশা করি এটুকু ক্লিয়ার। জি স্যার। তাহলে এখন নর্মালি ওই মান বসে দিলে যা আসবে। 1090 মান কত? স্যার অসংজ্ঞায়িত। তো এখানে যেভাবে আছে এই যে নিচেরটা জিরো, তার মানে কি এই নিচের এই অংশ মিলে কত? জিরো না? জি স্যার। জিরো করলে আমার মানটা বের করা সহজ হয়, এবং সেখান থেকে তোমার দেখো কজের মান বের করা আছে। জি স্যার। আচ্ছা, এখন আমি একটু নিচে নামিয়ে নিই ওটা। এই যে দেখো, এখান থেকে তোমার কজের থেকে আলফার মান বের করে নেওয়া হচ্ছে। তুমি এই পুরো ক্যালকুলেশনটা দেখো তো একবার খালি নজর দিয়ে যে এটা তোমার বুঝতে কোনো প্রবলেম আছে কিনা।
এই যে এইটুকু। না স্যার, স্যার এরকম অঙ্ক হচ্ছে যে আপনার নোটে ছিল। আচ্ছা, না ঠিক আছে, মানে সবার তো ইয়ে একরকম না। আমার বিশ্বাসে তোমার এগুলো সমস্যা হওয়ার কথা না, তারপরও আমার দায়িত্ব তোমাকে জিজ্ঞাসা করা, সেটাই করছি যে প্রবলেম আছে কিনা। তাহলে আশা করি তুমি ওখান থেকে এই মান বের করে নিতে পারবা। জি স্যার, হ্যাঁ, ইনশাল্লাহ। এখন আসো যে কার সময় কতটুকু লাগবে। তো সময়ের ব্যাপারটা আমি তোমার একটু বোর্ড শেয়ার করে দেখাই যে সময়টা তুমি কিভাবে করবা। এটা দেখো, যে আগের মতোই আমি যদি ভাবি যে এটা একটা নদী, সেটা বয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই নদীর কোন দিকে যাচ্ছে? এদিকে তার স্রোতটা বয়ে যাচ্ছে, নদীর স্রোত এদিকে যাচ্ছে। এখন আমি যদি এখানে একজন বা দুইজন মাঝি যে নদী পার হচ্ছে, তাদের ক্ষেত্রে সময়ের ব্যাপারটা ক্যালকুলেশন করি, তাহলে কি সূত্র কি এস ইজ ইকুয়াল টু ভিটি না? দেখো তো, সোজা এদিকে পার হয়ে চলে স্যার। যাবে, এই তো এস ইজ জি ইকুয়াল টু স্যার। ভিটি না? তাহলে কার বেগ কত যদি সময় চাওয়া হয়, তাহলে কি টি ইজ ইকুয়াল টু কি হবে কও? স্যার বাই ভি। তার মানে এস ভাগ হলো কত? ভি। জি স্যার। এই তো ক্যালকুলেশন। ঠিক তেমনি এই যে তোমার এখানে ভিটা হয়েছে, এখন যদি খাড়া এইদিকে থাকে তাহলে ভি হবে, কিন্তু যদি এটা এই দিকে থাকে, স্যার তার মানে নির্দিষ্ট দিকে বিয়ের উপাংশটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই দিকে হবে কি আনুভূমিক কস, আর এই যে খাড়া হবে হবে কি উলম্ব সাইন। সাইন। আশা করি বুঝছো। জি স্যার। ওই জিনিসটাই ওটি লেখা আছে সাইন কস আকারে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই যে সূত্রটা আমি এখানে লিখছি, দেখো তোমার ওই ওখানকার অপশনে যে এটাই ব্যবহার করে এটি করা আছে কিনা। এখানে অনেকটা থিম দেখে নাও, এবং আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি, ওখানকার সাথে মিলে নাও যে এটা আসলে বুঝতে পারছো কিনা, যে এই পাশে, এই যে এখানে ডিসপ্লেতে আসছে কি দেখো তো। জি স্যার। এই যে দেখো, এস ইজিক্যাল টু ভিটি, দেখো তো আছে, ভিটি আছে জি স্যার। বলে সাইন উপাংশক ধরে। সেখান থেকে টি ওয়ান সমান কি, সেখান থেকে টি টু সমান কি, জি স্যার। মেলেনি? জি স্যার। টি ওয়ান টি টু বের করে বললে যে হ্যাঁ দুটোই সমান, শেষ গল্প। আচ্ছা বলো, এখন এখানে আর কোনো প্রবলেম আছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি পরের ইয়েটা একটু দেখাই। পরের অঙ্কটা দেখো, এখানে অঙ্কর থিমে আছেই, বলা হচ্ছে দুটো ভেক্টর দেওয়া আছে, এর বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধি। বৃহত্তম মানে কি যোগফল, আর ক্ষুদ্রতম মানে বিয়োগফল। তা আমরা একটু দেখি বৃহত্তম আর ক্ষুদ্রতম ব্যাপারটা। আচ্ছা, কোন দুইটা রাশির মধ্যে বড় কোন রাশি হবে, যোগফল না বিয়োগফল? যোগফল। আর বিয়োগফলটা কি ছোট রাশি না? জি স্যার। এইটুকুই হলো এই এই অঙ্কের হলো ট্র্যাপ, মানে তোমাকে হাতে ফেলানোর, আর এখানে কিচ্ছু নেই।
পরের পেজে যাচ্ছি। এখানে যেটা দেওয়া আছে লম্ব বিক্ষেপের অঙ্ক করছো কি তুমি? জি স্যার। তাহলে এখানকার রুলসটা কি একটু মনে করে দেই, যে এ এর ওপর বি এর লম্ব বিক্ষেপ, আর একটা বি এর ওপর এ এর লম্ব বিক্ষেপ, তাই না? দুইটা কিন্তু থিম। জি স্যার। জি স্যার, ডব্লিউ বলতে দুটো। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে স্যার কার ওপর কেস ওর ইচ্ছে, তাহলে আমি বুঝবো কেমনে? এই যে দেখো এইটা, কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো এই যে পি কিউ কস আলফা সমান এটা হওয়ার কথা ছিল, তাহলে পি কিউ এর ওখান থেকে কিউ ঠিকই আছে, পিটা বাইরে চলে যাচ্ছে। এখন যথারীতি ডট গুণ, এই যে দেখো পি কিউ এ ডট গুণ, এই যে এখানে হলো পি, তাহলে পি এবং কিউ এর ডট গুণ কি পারো? জি স্যার, সহগুলো আচ্ছা, গুণ করে চিহ্ন সহ হ্যাঁ, করতে আই হয়। এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, হ্যাঁ, এই 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 বিষয়গুলো সেখান থেকে খালি মান বের করে নাও। আমার মনে হয় এটা ক্লিয়ার হওয়ার কথা। দেখো জি স্যার। তারপর একটা মান বসানো, এই যে মান বসানোটা তো এর খালি ক্যালকুলেশন, আর ইজিক্যাল টু 3 RM, আর স্কয়ার সমান কত করে এখানে মান বের করে ক্ষুদ্রতম আর বৃহত্তম মানের ক্ষেত্রে এই যে বিষয়গুলো লেখা হচ্ছে, একটু মনে হয় পড়লে পড়ে নিলেই পারবা, যে বৃহত্তম আর ক্ষুদ্রতম লব্ধি পরস্পরের সাথে এত কোণে ক্রিয়া করে, এদের ক্ষুদ্রতম অংশের লব্ধির মানে এত গুণ। তো আমার মনে হয় আমরা এটা ক্লিয়ার করতে পারি। এই যে এখানে যেটা দেখিচ্ছ না, এটা আমি ছবিতে নিয়ে যাই, তোমার ছবিতে গেলে তুমি ক্লিয়ার হও। ওই যে ওখানে স্কোয়ার করছে বা কি করছে, আহ এই যে এই পাশে তোমার একটু বড় করে নেই, এখানে তুমি প্রশ্নে দেখো লেখা আছে পি এর ওপর কিউ এর লম্ব বিক্ষেপ। এই জিনিসটা যদি উল্টো থাকতো, কিউ এর ওপর পি এর লম্ব বিক্ষেপ, তাহলে কি হতো? পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ এর মান। হ্যাঁ, এটাই। আর এখানে ক্ষুদ্রতম আর বৃহত্তম লব্ধির এই ব্যাপারটা এখানে এখানে আসেই তোমার উল্লেখ করা, একটু ভালো করে দেখো। বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি পরস্পরের সাথে এত কোণে ক্রিয়া করছে, কি বুঝতে পারছো? জি এখন স্যার। এই যে ক্ষুদ্রতম লব্ধি কি যোগফল, বৃহত্তম লব্ধি কি বিয়োগফল, এভাবে তোমার জি স্যার। ক্যালকুলেশন গুলো করা আছে। তো এটা আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিনে তোমার এই যে ও, স্রোতের অঙ্ক আরো কিছু দেখায়, ওই মানে গা ভিজে যাওয়ার অঙ্ক যেটা আর কি, জি অর্থাৎ স্যার, ছাতা তো কোন দিকে বৃষ্টি ধরবো। পড়ার। হ্যাঁ, আমাদের তো মনে হয় এমনি বলেও বাবা তুমি যে কি জিনিস, কয় কি জিনিস, কয় তুমি বৃষ্টি যেদিক থেকে আসে ছাতাও সেদিকে ধরো। এই কথার মানে বোঝো? মানে জি স্যার, দুই স্যার পক্ষ আরেকটু থেকে চাপ আসছে, যে পক্ষ থেকে চাপ বেশি আসে সেই পক্ষের কথা শোনে, আর বাকিটা কয় জি চাপ আসতে স্যার। থাকুক, পরে দেখেছি। জি স্যার। আচ্ছা, যাই হোক, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আজকে শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন আমাদের সবার ভবিষ্যতের যে কোনো রকম অসুবিধাগুলো দূর করে জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় এবং সুন্দর করেন, এই প্রত্যাশায় আজকে আমরা শেষ করছি। আহ এই অংশটা শেষ করে দিচ্ছি, বাট আমরা পরবর্তী শেষ অন্য অন্য অংশগুলোরে আমি পরে কথা বলতেছি।